সকাল 9:20 চড়ুই পাখির কিচিরমিচির শব্দে শহরে আবহাওয়ায় তরণে মেতে, ঝরে ঝরে গন্ধ বহে। ব্যালকনির কাঠের দরজাটা এপাশ ওপাশ করছে। নোহা বিছানায় আধশোয়া, শক্ত পায়ায় পিঠ ঠেকিয়ে মাথায় এক হাত চেপে বসেছে। রাতে ঘুম হয়নি, মাথা ধরেছে তাই। সে চোখ বুজেছিল, কামরায় হঠাৎ কারো পায়ের শব্দ শুনে পল্লব মেলে চাইল। আয়সা রহমান পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নোহা মাকে দেখে নড়ে চড়ে বসে। বাবা জয়নাল উদ্দিন মারা গিয়েছেন বছর পেরোবে। মা একটা বেসরকারি ব্যাংকে চাকরিরত। সকাল 10টায় রোজকার অফিস। এই তো সেই জন্যই তৈরি হচ্ছেন। নোহার পূর্ণ দৃষ্টি তখন আয়েসাতে। পরনে সাদামাটা সুতির শাড়ি, কুচিগুলো একটার ওপর আর একটা নিপুণ হাতে গাঁথা। সমাজে ওর মা বিধবা হলেও চেহারায় টকবগে জৌলুস, এখনও ঠিক চোখে লাগার মতন। কিন্তু আয়েশা রহমান একবারও মেয়ের দিকে দেখলেন না। এই যে মাথা ব্যথা জেনেও ভালো মন্দ জিজ্ঞাসাও করলেন না। গত 3 দিন ধরে ভদ্রমহিলার চেহারায় অন্ধকার নেমেছে। এখনও কেমন গোমড়া মুখে হিজাবের পিন আটকাচ্ছেন। ওনার মুখবয়ের এমন অবস্থা নোহা আগে দেখেনি। তার মা মানুষটা ভীষণ হাসি খুশি। স্বামী হারিয়ে একা হাতে একটা মেয়ের সংসার সামলেও কি সুন্দর করে হাসতেন। নোহা বুক ভার করে শ্বাস ফেলল। মায়ের ভাবমূর্তি আঁচ করতে আগ বাড়িয়ে শোধালো, লাঞ্চ নিয়েছো আম্মু? আয়নার মধ্যে থেকে মেয়ের বিম্বে একবার চোখ বোলালেন আয়েশা। কণ্ঠ গম্ভীর রেখে জানালেন, লাগবে না। নোহা বুঝলো মায়ের রাগ এখনও পড়েনি। নেমে এসে পাশে দাঁড়ালো ওনার। যেচে হেসে বলল, বাহ, শাড়িটাতে তোমাকে দারুণ লাগছে তো। কবে যেন নিয়েছিলে? আয়েশা জবাব দিলেন না, সরে এলেন কাছ থেকে। কান ব্যাগে ছাতা ভরতে ভরতে একবার হাত ঘড়ি দেখলেন। নোহার মুখে মেঘ ছড়ালো অমনি। মন খারাপ করে বলল, আম্মু এরকম করছো কেন? তাও একটা সামান্য ব্যাপার নিয়ে। আয়েশা তাকালেন, অবাক হয়ে বললেন, সামান্য? এটা তোমার কাছে সামান্য ব্যাপার নোহা? আমাকে কোনো রকম জিজ্ঞেস না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, আর বলছো সামান্য? নোহা মাথা নোয়ালো। তিনি বললেন, কখনো তোমাকে বকিনি। একমাত্র সন্তান বলে এক রত্তি শাসনও করিনি। যখন যা চেয়েছো কষ্ট হলেও হাজির করেছি সামনে। যথেষ্ট স্বাধীনতাও দিয়েছি। এর মানে তো এই নয় যে তোমাকে লাইসেন্স দিয়েছি আমার বাসাটাকে আশ্রয়স্থল বানানোর। নোহা চোখ তোলে, মৃদুমন্দ অসহায় কণ্ঠে বলে, তাহলে কি করতাম আমি? কি করার ছিল বলতে পারো? তোমাকে তো সবই বলেছি। আমি ছাড়া পুষ্পিতার যাওয়ার আর জায়গা নেই আম্মু। তুমি? আয়েশা কথা আটকে দিয়ে বললেন, যাওয়ার জায়গা নেই বলে তার দায়িত্ব তুমি নিয়ে বসনি? আর সত্যিই তো, যে মেয়ে একটা গোটা রাত বাড়ির বাইরে কাটিয়ে আসে, সমাজ অবশ্যই তার চরিত্র নিয়ে কথা তুলবে। আমি, তুমি, আমরা যে কেউ হলেও উঠত। এখানে ভুল তো কিছু নেই। তাহলে কেন সব জেনে শুনে এরকম মেয়েকে আমার বাসায় রাখবো? তুমি কতক্ষণ থাকো বাইরে? কলেজ যাওয়া আসা ছাড়া কতটুকু সময় বা থেকেছ? বিট্টু মাস্তানের ব্যাপারে আমি শুনেছি, যা শোনার। হয়তো দেখিনি, কিন্তু বায়োডাটাতে বোঝা যায় কে কী রকম। ওরকম বখাটে ছেলে পিলে এত রূপবতী মেয়ে নিয়ে এমনি এমনি ছেড়ে দেয় না নোহা। নোহা 2 সেকেন্ড জ্বরের ন্যায় চেয়ে রইল মায়ের দিক। পরপর শান্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি ওসব জানি না। পুষ্পিতা বলেছে ওর সাথে কিছু হয়নি, এর মানে আমি বিশ্বাস করি ওর সাথে কিছুই হয়নি। তাতে যে যাই বলুক না কেন। বন্ধুর প্রতি এমন অতিরিক্ত বিশ্বাস দেখে আয়েশা বিস্মিত না হয়ে পারলেন না। বললেন, বাহ, তাহলে তো আমার আর কিছু বলারই থাকলো না। শুনে রাখো, এই জল কিন্তু খুবই সহজে মুছবে না। তুমি আমার মেয়ে, আমি কি তোমার খারাপ চাইবো? আমার মন বলছে বিট্টু তার দলবল নিয়ে পুষ্পিতার জন্য এই বাড়িতে হানা দেবে। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আমিও সারাদিন অফিসে থাকি, ওরা ভালো ছেলে নয়। মাঝ থেকে শুধু শুধু নিজে বিপদে পড়বে কেন? নোহা নম্র কণ্ঠে প্রতিবাদ করল, এরকম কিছুই হবে না। তুমি বেশি বেশি ভাবছো। আয়েশা 2 ভুরু উঁচালেন, ও তাই? আচ্ছা ঠিক আছে, মাস্তানটার কথা বাদ দিলাম, কিন্তু গত 3 দিন ধরে যা সব হচ্ছে তার খোঁজ তুমি রাখো? এই তো গতকাল যখন ফিরছিলাম, নিচতলায় মহিলা নিয়ে বিনে পুষ্পিতার জন্য তার ভাইয়ের সম্বন্ধে প্রস্তাব রেখেছিলেন। কত কিছু বলে কাটিয়েছি, সেটা আমি জানি। এমন ঝামেলায় কেন পড়বো? এসব তো আমার সামলানোর কথা নয়। আর এরকম যে রোজ হবে না তার কি নিশ্চয়তা? সুন্দরী মেয়ে দেখলে প্রতিবেশীরা এরকম একটু আধটু করে আম্মু। আমার গায়ের রং তো পুষ্পিতার মতো উজ্জ্বল না। তাও কত বিয়ের প্রস্তাব পাওনি তুমি? তখন সামলাতে না? নোহা 2 পা এগিয়ে এলো, তারপর মোলায়েম কণ্ঠে বলল, পুষ্পিতার তো মা নেই আম্মু।
তোমারও আর একটা সন্তান নেই, ওকে নিজের মেয়ে বানালে হয় না? আয়েশা কড়া কণ্ঠে বললেন। ফিল্মি ডায়লগ বাদ দাও নোহা, ভালো কথা বলছি শোনো। পুষ্পিতাকে কোনো গার্লস হোম বা হোস্টেলে রেখে এসো, দরকার পড়লে আমি নিজে সব ব্যবস্থা করে দেব, প্রয়োজনে ওর খরচও চালাবো, কিন্তু এইভাবে ওকে ফ্ল্যাটে রাখা আমি নিরাপদ মনে করছি না। আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতে না। তারপর মেয়ের মাথায় হাত রেখে বললেন, কাল ওকে একটা ভালো দেখে হোস্টেলে রেখে আসি। নোহা সঙ্গে সঙ্গে মায়ের হাতটা নামিয়ে দেয়, চড়া কণ্ঠে বিরোধিতা জানায়, না, পুষ্পিতা কোথাও যাবে না, ও তো এখানে আসতে চায়নি, আমি জোর করে এনেছিলাম। আমি আমার বাবার মেয়ে, কথার খেলাপ আমি করব না আম্মু। পুষ্পিতা নিজের পায়ে না দাঁড়ানো অবধি ওকে আমি কোথাও যেতে দেব না। তুমি বেশি আপত্তি করলে আমি ওর সাথে চলে যাব। আয়েশা হতবাক, রেগে মেগে বললেন, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়িতে রাখেনি, তাড়িয়ে দিয়েছে, তার প্রতি তোমার এত দরদের কোনো মানেই হয় না। আর আমি কেন ওকে আমার বাসায় রাখতে যাব বলতে পারো? পুষ্পিতা আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার মা। আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার দায়িত্ব আছে, যেমন তোমার আমার প্রতিও দায়িত্ব আছে। আমার কথার খেলাপ মানে তোমারই অসম্মান। তবে আমি জানি তুমি বিট্টু মাস্তানের কথা শুনে এত ভয় পাচ্ছ, না হলে আমার মা তো এরকম নয়, তার মন আমার থেকেও বড়। পুষ্পিতাকে কত আদর করতে, একটা সামান্য ঘটনায় সেসব শেষ হতেই পারে না। আয়েশা রহমান ব্যর্থ চোখে চাইলেন, যুক্তি দেওয়ার জন্য দুঃসয় জবাব এলো না জিভে। নোহা যে গুছিয়ে তাকে দমিয়ে দিল পরিষ্কার বুঝলেন। অসহায় ভঙ্গিতে বললেন, যা খুশি করো, আমি ওসবের মধ্যে নেই, কিছু বলবোও না আর। বলতে বলতে কাঁধে ব্যাগ ঝোলালেন তিনি। নোহা ঠোঁট চেপে হেসে বলল, কিন্তু তুমি আমাকে কিছু বললে আমি বাবার কাছে বলে দেব, তাকে নালিশ ঠুকবো যে আম্মু আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, আমার কথাও শোনে না, বাবা নেই বলে আমার সাথে রুড বিহেভ করে। আয়েশা পেছন ফিরলেন, চোখ পাকিয়ে বললেন, সবসময় বাবাকে টেনে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। বলেছি তো, যা খুশি করো, যখন একটা বিপদে পড়বে তখন সবার আগে মাকেই খুঁজবে। নোহা অমনি দুই হাতে জড়িয়ে ধরল ওনাকে, আদুরে কণ্ঠে বলল, তা তো খুঁজবই, মা ছাড়া আমার আর আছে কে বলো? আয়েশা নিভে এলেন, নিভে গেল তার সমস্ত তেজ। মেয়ের হাসি হাসি মুখবিবর দেখে এক লহমায় শান্ত হলো ভেতরটা। মাতৃত্বের নিকট বরাবরই পরাজিত তিনি। কণ্ঠ কোমল করে বললেন, আর একবার ভেবে দেখো, অন্য সময় হলে আমি বলতাম না, কিন্তু যেখানে অমন গুন্ডা মাস্তানের ব্যাপার জড়িত। নোহা ততোধিক নিশ্চিন্তে কণ্ঠে বলল, আম্মু এসব নিয়ে একদম ভেবো না, পুষ্পিতাকে আমি চিনি, কিছু হলে ও আমার কাছে আড়াল করতো না। তুমি এখন যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপর দেওয়াল ঘড়ি দেখে ভুরু কপালে তুলে বলল, এই দেখেছ, 9:50 বেজে গেছে, এখন 10 মিনিটে যেতে পারবে? আয়েশা বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই, নোহা আর শুনবে না। কেন যেন জোরও করতে পারেন না মেয়েটাকে। বাপের আদরের কন্যা ছিল, হঠাৎ সে নেই, কিছু বললেই ভাবে মায়ের আদর কমে গিয়েছে, চোখে জলের ঝর্ণা নামায়, অভিমান করে না খেয়ে থাকে। ভদ্রমহিলার বক্ষপট বিফল শ্বাসে ওঠানামা করল, কক্ষ ছাড়লে নিরুত্তর। বাইরে আসতেই সামনে পড়ল পুষ্পিতা। কিছু থমকালেন তিনি, তাকালেন ভালো করে। বৃত্তাকার শুভ্রলতার মতো একটি মায়াবী মুখ চোখ জুড়িয়ে দিল কেমন। পুষ্পিতা ওড়না দিয়ে ঘাম মুছল গলার, হাতের লাঞ্চ ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আন্টি আপনার খাবার। আয়েশা অবাক হলেন, তুমি বানিয়েছো? না না, বুয়া বানিয়ে রেখে গিয়েছে, আপনি ব্যস্ততায় সময় পাচ্ছিলেন না, তাই আমি গুছিয়ে আনলাম। চামচ পানি সব এর মধ্যে দিয়ে রেখেছি, শুধু পরিমাণটা 19-20 হতে পারে। পুষ্পিতার ঠোঁট জুড়ে সপ্রদীপ সরল হাসি, টানা টানা চঞ্চল দৃষ্টি। অমন সাংঘাতিক দিনগুলো যে পেছন ফেলে এলো, কোনরূপ চিহ্ন নেই তার। আয়েশার নরম হৃদয়খানা নির্নিমেষ গলে যায়। আর যাই হোক, মেয়েটা লক্ষ্মীমন্ত, আজ তো প্রথম দেখছে না, সে স্কুল যাওয়ার বয়স থেকে চেনেন। তিনি ঘাড় ফিরিয়ে একবার নোহার দিক দেখলেন, তারপর ফস করে শ্বাস ফেলে ব্যাগ হাতে নিলেন, ছোট করে বললেন, থ্যাংক ইউ। পুষ্পিতার জবাব সেই মৃদু হাসিতে। আয়েশা দরজা অবধি গেলেন, ফিরে চেয়ে নোহাকে বললেন, ছিটকিনি ভালো করে লাগাও, কেউ এলে আগে লুকিং গ্লাসে দেখবে, না দেখে কারোর জন্য দরজা খুলবে না। যাওয়ার সময় এই এক সতর্কবাণী তিনি প্রতিদিন দেবেন। নোহার মুখস্থ, তাও ভদ্রের মতো মাথা কাত করে বলল, আচ্ছা। আয়েশা পুষ্পিতার দিক চাইলেন, ইতস্তত করে বললেন, পুষ্পিতা তুমি বাইরে যেও না, ছাদেও না, কেমন?
সে অবিলম্বে জানালো, জি। দুজন সাবধানে থেকো, খেয়ে নিও। উনি যেতে দরজা লাগিয়ে দেয় নোহা। ওপর নিচ দুটো ছিটকিনি তুলে দেয়। উষ্টপুটে যুদ্ধে জেতার মিটিমিটি হাসি মাঝে নরম হয়েছে টের পেতে বাকি নেই। এখন নিশ্চয় আর পুষ্পিতার থাকা নিয়ে আপত্তি করবে না। যাক, ওকে নিজের কাছে রাখতে আর কোনো বাধাই রইল না। তবে নোহা বুক ফুলিয়ে প্রশান্ত শ্বাস টানল। হাসি মুখে ফিরলেও পুষ্পিতার মলিন মুখশ্রী মুছে নিল সেটুকু। তার উদাস অন্যমনস্ক চাউনি মেঝের ওপর এতক্ষণ যে হাসছিল তার লেশ মাত্র নেই। নোহা দুই ধারে মাথা নেড়ে এগিয়ে এলো কাছে। কাঁধে হাত রাখতেই নড়ে উঠল পুষ্পিতা। ওকে দেখে পূর্ণবার অধর টেনে হাসল। কৃত্রিম এই হাস্যবদন মন খারাপ লুকানো নিরর্থক প্রয়াস। নোহা ভনিতাহীন বলে বসলো, এত হেসে কাকে বোকা বানাচ্ছিস আমাকে? পুষ্পিতা ব্যস্ত হয়ে বলতে নেয়, কই আমি তো। নোহা বাধা দেয়, ফটাফট প্রশ্ন করে, আম্মুর সব কথা শুনেছিস তাই তো? পুষ্পিতা থামলো, কাঁপল ঠোঁট দুটো, বড় বড় বিষণ্ণ নেত্রদয়ের সাথে চিবুক এসে গলায় ঠেকে। সে বলল, তাহলে আর কষ্ট পেয়েছিস কি না জিজ্ঞেস করে লাভ নেই। পেয়েছিস জানি। পুষ্পিতা মৃদু কণ্ঠে বলল, পাইনি। আমার অভ্যাস আছে এসবের। ছোট থেকে যা যা শুনে বড় হয়েছি তার কাছে আন্টির কথাগুলো কিছুই না। তবে একটা কথা সত্যি, উনি সারাদিন বাইরে এত খাটাখাটনি করছেন, এর মধ্যে আবার আমি এসে জুটলাম, একটা বাড়তি ঝামেলা। নোহা চোখ রাঙিয়ে ধমক দিল, চুপ কর। একদম তোর ওই আলু মার্কা খালুর মতো কথা বলবি না। আম্মু কিন্তু একেবারে ওভাবে বলতে চায়নি। আসলে হয়েছে কি, উনি ভয় পাচ্ছেন তুই এত সুন্দর, এলাকার ছেলেরা যদি তোকে দেখে দরজা জানালা ভেঙে ঘরে ঢুকে যায় কি হবে? নাকমুখ কুচকে চাইল পুষ্পিতা। নোহা দুষ্টু হেসে চোখ টিপতে বিরক্ত গলায় বলল, ধুর, সবসময় খালি বাজে কথা। নোহা ভাবমূর্তি গুরুতর করে বলল, বাজে কথা? কোন দিক দিয়ে এটা বাজে কথা? যখন এরকম হবে না তখন মিলিয়ে নিস। পুষ্পিতা অতিষ্ঠ হয়ে বলল, থাক ভাই, আর বুঝতে হবে না। এই তোর না মাথা ব্যথা ছিল, কমেছে? একটু একটু আছে। কড়া করে চা বানাবো, খাবি? সপ্রবৃত্ত প্রস্তাবখানা নোহা তত্র নাকচ করে বলল, না, আমি বানাবো। পুষ্পিতা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কেন? আমারটা ভালো হয় না? হয়, কিন্তু তাতে আমার লাভ কি? আমাকে শিখতে হবে না? আরে যদি ভালো চাই না বানাই তাহলে তো বিয়ের পর বিপদে পড়ব। শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে না? না হলে তো পরের দিনই বাড়িতে ফেরত পাঠিয়ে দেবে। তুই তো আর সেখানে গিয়ে চা বানিয়ে দিবি না। ওই জন্যই আমাকে আগে ভাগে এসব রপ্ত করতে হবে, বুঝলি? পুষ্পিতা হেসে ফেলল, মস্তক নেড়ে নেড়ে বলল, বাহ বাহ, কত চিন্তা মেয়ের। আচ্ছা ঠিক আছে, যা। নোহা মুচকি হাসে, ভেতর ভেতর ভীষণ তুষ্টিতে লুটোপুটি খায়। যাক, মেয়েটা এবার জোর করে হাসেনি। দ্বিগুণ হিষ্টতায় চপল পায়ে রান্নাঘরের দিক এগোলো সে। পুষ্পিতা টেবিলের একটা চেয়ার টেনে বসলো। হঠাৎ কিছু মনে করে দাঁড়ালো নোহা, ঘুরে চেয়ে জানালো, সকালে সালমা আন্টি আবার ফোন করেছিলেন। পুষ্পিতার একটু আগের সদ্য ফোটা হাসি মুহূর্তে শেষ। উদ্বিগ্ন হয়ে শোধালো, বলিসনি তো আমি এখানে? না, যা ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখেছিস এরপর আর সাধ্য আছে আমার? পুষ্পিতা চোখ বুজে শ্বাস ফেলল। নোহা বলল, তবে শুক্রিয়া কর, আন্টি আমাদের নতুন বাসা চেনেন না। আম্মুর নাম্বারও ওনার কাছে নেই, না হলে এতদিনে ঠিক জেনে যেতেন তুই এখানে। পুষ্পিতার মলিন স্বর, জানে না বলেই তো এখানে এলাম। আন্টি খুব কাঁদছিলেন জানিস, বারবার অনুরোধ করছিলেন যেন তুই থাকলে জানায়। আমার এত খারাপ লাগছিল মিথ্যা বলতে। পুষ্পিতার বিষাদটুকু হুড়হুড়ে বেগে ফেরত আসে। সমগ্র আদল জুড়ে অদৃশ্য ব্যথার অসিত দাগ, হীরক চূর্ণের জলরাশি সেকেন্ডে ছাপিয়ে ফেলে কোটর। ভেজা কণ্ঠে বলল, আমি জানি মনি রাহাত আমার একটা খোঁজ পাওয়ার জন্য কতটা ছটপট করছে আমি বুঝি। আমি কি কম কষ্ট পাচ্ছি বল? জন্মের পর মনিকে ছাড়া কখনোই থাকিনি। রাহাতটা রাতে না খেয়ে ঘুমায়, জোর করে ওকে তুলে খাইয়ে দিতে হয়। মনির কোমরে ব্যথা, নিচে বসে কাজ করতে পারে না। একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ হয়ে যায়, সেক দিতে হয় বারবার। এখন এসব কে করবে? আমি তো কাছে নেই, কে দেখবে? শেষ দিকে স্মরণালী বুঝে এলো ওর। নোহা বলল, আচ্ছা এক কাজ করলে হয় না? ধর আন্টিকে শুধু জানিয়ে রাখলাম তুই কোথায়, কিন্তু ও বাড়িতে না গিয়ে তুই আমার কাছেই থাকলি, তাহলে কেমন হয়? পুষ্পিতা সজোরে মাথা নেড়ে বলল, না না, মনি জানলে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে, সাথে রাহাত তো আছে। তারপর আবার খালুজানের সঙ্গে সেই একই অশান্তি। ওনাদের তো ভালোবেসে বিয়ে। আর যাই হোক, খালুজান মনিকে প্রচণ্ড ভালোবাসেন। আমি ব্যতীত অন্য কিছু নিয়ে কোনো দিন ঝগড়া হয়নি দুইজনের।
সব কিছুর মূলে সব সময় আমিই ছিলাম। আর সেদিনকার সবটুকু তো তুই নিজেই শুনেছিস, দেখেছিস। ওখানে যাওয়া মানে পুরো বিল্ডিংয়ের মানুষ আমার ওপর ছিছি করবে, খালুজানের সম্মান নষ্ট হবে, ফ্ল্যাটটাও ছাড়তে হবে আমার জন্য। কিছু না করেও চরিত্রে কাদা মাখানোর মতো বর্বরতা সহ্য শক্তি আমার নেই রে নোহা। তাছাড়া আমি চাই না মনি আর খালুজানের সম্পর্ক নষ্ট হোক, তাদের সংসারে সামান্যতম চির ধরুক, বা নতুন কোনো ঝামেলা হোক আমায় নিয়ে। একবার যখন চলে এসেছি ওখানে না ফেরাই ভালো। আমার একটু খারাপ থাকায় যদি বাকি মানুষগুলোর ভালো হয়, হোক না। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে ছাড়া মনির কষ্ট হলেও আস্তে ধীরে ঠিকই সামলে উঠবে দেখিস। ঠিকই, ভুলে যা। এর চেয়ে বেশি কথা ফুটলো না মেয়েটার। বলতে বলতে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। টেবিলের ওপর দুই হাত জড়িয়ে ঠেসে দিল মাথা। গতরের মৃদু টালমাটাল কম্পন বেড়ে এলো ক্রমে। নোহা ব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়ালো, গায়ে পিঠে হাত দিয়ে বুলিয়ে বলল, সেই তো, একদিন সব ঠিক হবে, আমিও জানি। তুই বোকার মতো কাঁদিস না প্লিজ বাবু। পুষ্পিতা মাথা তুলল, এটুকুতেই মুখবিবর লালচে, যেন চামড়া ফেটে রক্ত আসবে ভাব। বৃহৎ অক্ষিপটে সমুদ্র জলের উত্তোলন। নোহা যেন এক নিরাপদ শরণ। পুষ্পিতার পেল্লব দুই বাহু কেমন ঝড়ের বেগে হামলে পড়ল তার সরু কোমর। কান্নার শব্দ আর চেপে নেই, চিকন কণ্ঠ ফুটে তার বেরিয়ে এসেছে বাইরে। কেমন হাহা ধ্বনিতে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে নোহা, দম বন্ধ লাগছে। আমি মনিকে ছাড়া কি করে থাকবো? রাহাতকে ছাড়া বাকি দিন কিভাবে কাটবে আমার? কেন মনি আমার নিজের মা হলো না বলতো? তাহলে তো পৃথিবী ধ্বংস হলেও ওদের থেকে আলাদা হতে হতো না আমাকে। কেন অধিকার বোধের এমন সস্তা বেরিতে আটকে গেলাম আমি? সব সময় আমার সঙ্গেই কেন এরকম হয়? নোহার চোখেও জল, বাম হাতে মুছে বলল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পুষ্পিতা। পরীক্ষা শেষ হলেই দেখবি তোর সব দুঃখ শেষ। আমার মন বলছে খুব শীঘ্রই একটা সুখের প্রজাপতি নিজে উড়ে এসে তোর দরজায় দাঁড়াবে। একটু থেমে বলল, আর তাছাড়া এই তো অল্প কটা দিন, সামনের মাসেই আম্মুর বদলি হচ্ছে না, গাজীপুরে শিফট হচ্ছি তো। তারপর একটা নতুন জায়গায় যাব আমরা, নতুন করে কত মানুষকে চিনব, ভার্সিটিতে ভর্তি হব। পড়াশোনায় আবার ব্যস্ত হলে তুইও ঠিক নিজেকে সামলাতে পারবি। পুষ্পিতার জবাব এলো না, তার শরীর ভাঙছে, গলায় হু হু আওয়াজ। নুহা আজলে ওর ভেজা মুখ তুলল, আর্দ্র গাল থেকে অশ্রু মুছিয়ে বলল, এমন চাঁদের মতো মুখে কি জল মানায়? আমি কিন্তু তোর কান্না দেখতে বসে নেই। আমার সাথে থাকতে হলে সব সময় হাসতে হবে, একটু আগে যেমন হাসছিলি অমন, বুঝেছিস? মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ বুঝেছি। কি হলো বল? নোহা চোখ পাকিয়ে তাগাদা দেয়। তার মুরব্বিয়ানায় পুষ্পিতা স্বল্প হাসল, আদেশ মেনে বলল, বুঝেছি। এই তো ভালো মেয়ে, বস, আমি চা নিয়ে এখনই আসছি। নোহার যাওয়ার দিক চেয়ে চোখ ফেরালো পুষ্পিতা। সালমা বেগম আর রাহাতের নিষ্পাপ মুখটা মান স্পটে ঘুরে ফিরে ভাসছে। অচিরেই চক্ষু কোটর ভরে ওঠে, ফোঁটা ফোঁটা বৃষ্টির ন্যায় গাল বেয়ে নামে, বুকটা দুভাগ হয়। একবার ওদের কাছে যাওয়ার তৃষ্ণায় অন্তঃপট হাহাকারে মাতে, তারপর কানে বাজে সেদিন ভোরের প্রতিটা কথা, প্রতিটি দৃশ্য, এক একটি মানুষের ছুড়ে দেওয়া সেই সব তিক্ত বিষাক্ত বাক্যবাণ তীক্ষ্ণ গতিতে এসে মস্তিষ্কে বিঁধে। দুশ্চরিত্রা কলঙ্কিনী শব্দগুলো মনে করতেই পুষ্পিতা চক্ষু পল্লব খিঁচে নিল, মর্মাহতের ন্যায় ঢোক গিলল। ওই দিন সে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, উম্মাদের ন্যায় ছুটেছিল দিক দিশা ভুলে, অথচ কোথায় যাবে, কি করবে কিছুই জানতো না। নোহা যে একইভাবে পেছন পেছন আসছিল তাও খেয়াল করেনি। মেয়েটা জোরাজোরি করে ওকে নিয়ে এলো এখানে, কিন্তু আয়েশা রহমান হয়তো খুশি হননি, অবশ্য না হওয়ারই কথা। সব শুনে যেখানে তার নিজের লোকেরাই বিশ্বাস করলো না, সেখানে আয়েশা রহমান তো রক্তের ধারে কাছেও নয়। ওনার জায়গায় উনি একদম সঠিক। পুষ্পিতা আহত শ্বাস টানল, সামনে ভার্সিটিতে ভর্তি হতে হবে। সারা জীবন মনি এত দুর্ভোগ পুহিয়ে ওকে পড়িয়েছেন। জীবনে যত উচ্চাটনয় আসুক, এই লেখাপড়া যে কোনোভাবে ছাড়া যাবে না। যাই হয়ে যাক, মনির মান রাখতে হবে। কিন্তু অনার্স পড়া যে অনেক টাকার ব্যাপার, অথচ এই মুহূর্তে এক জোড়া হাত পা ব্যতীত একটা কানা কড়িও নেই ওর কাছে। কোথায় পাবে জানে না, শুধু জানে এখন একটা কাজ জোগাড় করা খুব জরুরি। কিন্তু কি কাজ করবে? এত অল্প লেখাপড়ায় কোনো চাকরিও তো জুটবে না। টিউশনিও একমাত্র উপায়, অন্তত সেমিস্টার ফিটুকু জোটাতে পারলেই চলে যাবে। পুষ্পিতা বিরস চোখে সাদা দেওয়াল দেখল,
অতীত যেমন তেমন হলেও ভবিষ্যৎটা যে ওর ভীষণ লড়াইয়ের। আচ্ছা, এই লড়াইয়ে সে পারবে তো টিকতে? প্রতিদিনকার মতো এক ঝাঁক সাঙ্গপাঙ্গ নিয়ে বসে তীব্র। পুরনো দোকানের ভেতর ক্যারামের বোর্ড বসেছে তাদের, দশাধিক যুবকের জটলা, গুটিতে টোকা দেওয়ায় এক একটি উৎকট আওয়াজ, হই হট্টগোল সহ। সবটা স্বাভাবিক রইলেও সাফিন স্বাভাবিক নেই। সে কিছুতেই ঠিকঠাক হতে পারছে না। ভয়াবহ অনুশোচনায় ভেতর পুড়ছে। এমন উতক মেজাজে বন্ধুদের সাথে খেলতেও বসেনি, কিন্তু এরকম কখনো হয়নি। কত লোককে মারলো, দোকান ভাঙলো, অকারণে বিপদে ফেলে নাকানি চুবানি খাওয়ালো, তাও এরূপ খারাপ লাগেনি। মেয়েটা এতিম অসহায় জেনেও হয়তো পরিতাপের মাত্রা এত প্রগাঢ়। সাফিন আর চোখে একবার তীব্রকে দেখল। অগোছালো সোনালি চুলের ছেলেটা কি মাত্রাতিক নিরুত্তাপ, বরাবরের মতো অধর ঝলসে দিচ্ছে এক টুকরো আগুনে, চোখে মুখে ধীর লহরী। সাফিন আশ্চর্য না হয়ে পারছে না, তীব্র এত ঠান্ডাভাবে বসে কি করে। গতকাল যেই কাণ্ড ঘটিয়ে এসেছে, বাবারে বাবা, আপাতত কয়েক মাস পাড়া সরব থাকবে এ নিয়ে। অথচ দেখো তার নিজের অবস্থা, যেন সব ভাবনা ওর একার। তীব্রর মতো নিরুৎসাহিত চেহারায় এই টাইট গাম্ভীর্য, এসব ওর কেন নেই? সাফিনের ধৈর্য বাঁধ ভাঙে, চুপ থাকা দুরূহ লাগে। আর এক দণ্ড এভাবে বসে থাকা অসম্ভব। জোরালো উৎসুক সমেত তীব্রর কাছে এসে থামলো সে। রয়েস হয়ে বলল, একটা কথা বলবো? তীব্র স্ট্রাইকে টোকা দেয়, সাদা গুটিটা রকেট বেগে গড়িয়ে পকেটে ঢোকে। জানতে চায় কি? তার চিন্তিত কণ্ঠের বাণ ছুটল। পুষ্পিতা মেয়েটা কোথায় গেল? কোথায় গেল সেটা কি আমি জেনে বসে আছি? তুই যেখানে আমিও সেখানে। কর্কশ কণ্ঠটায় দমে যায় সাফিন। মিনমিন করে বলে, না তা ঠিক আছে, আসলে আমার এত খারাপ লাগছে কাল থেকে, রাতে ঘুমও হয়নি। মুশফিক ফড়ন কেটে বলল, তা হবে কি করে, রূপসী মেয়ের চ্যাপ্টার বলে কথা। সাফিন চেতে বলল, চুপ শালা, মানছে আমি খারাপ, কিন্তু এতটাও নয়। তীব্র বলল, তাহলে সর এখন, খেলছি, বিরক্ত করিস না। সাফিন সরল না, এক চুল নড়ল না অবধি, উল্টে হুলুস থুলুস প্রস্তাব রাখল, আচ্ছা আমরা মেয়েটাকে খুঁজতে পারি না? তীব্র চোখা নেত্রে চাইলে বলল, না মানে ভুলটা তো আমাদেরই ছিল। মিরাজ কথাটা শুধরে দিয়ে বলল, আমাদের না, বল ভুল আমার, মানে তোর। ভালো করে দেখে শুনে কাজটা করলে আজ এমন হতো? সাফিন মুখ ছোট করে বলল, হয়েছে রে ভাই, এক কথা আর কতবার বলবি? যতবার তুই ভুলভাল বলবি ততবার। সাফিন ফুলকো লুচির ন্যায় ফুঁসে ওঠে, জবাব দিতে চেয়েও থামে। তীব্র দিক চেয়ে বলে, দেখ বিট্টু মাস্তান, বখাটে যাই হয়, একটা বিবেক তো আছে। সামনের শনিবার আমার ফ্লাইট, এর মধ্যে একবার মেয়েটাকে খুঁজলে ভালো হয় না? এতটুকু মেয়ে, সাথে এতিম, নিজের কেউ নেই শুনে আমার কেমন কেমন লাগছে ভাই। তীব্র নিরুত্তর, ময়দা ছড়ানো কাঠের বোটে মন্থর তার হস্তগতি। সবাই ওর উত্তরের আশায় চেয়ে। সাফিন বুঝল না কথাটা তীব্র শুনেছে কি শোনেনি। খুঁজবি? আঙ্কেলের সোর্স লাগালে হয়তো খুব সহজে পাবো, বা ওর পরিবার থেকে ওর একটা ছবি মাঝপথে। অনীহা থমথমে জবাব এলো, দরকার নেই। সাফিন উৎকণ্ঠিত হয়ে বলল, কিন্তু এটা কি উচিত হবে? আমাদের জন্যই তো উচিত, অনুচিত নিয়ে মাস্তানরা ভাবে না। কাল যা করেছি এটাই অনেক বেশি। তাছাড়া তোর ইচ্ছে করলে তুই খোঁজ, আমার সময় নেই। পরপর গোলাকার স্ট্রাইক ঠেলে দিল সে। দরজা অবধি যেতেই মিরাজ বলল, কি রে, খেলবি না? কই যাস? তীব্র জিপে উঠেছে, যেতে যেতে ক্ষুদ্র জবাব দিল, কাজ আছে। তার ছুটে যাওয়া লাল জিপের দিক চেয়ে রইল সাফিন। এই ভর দুপুরে ওর কি কাজ মাথায় ঢোকেনি। এমনিতে তো মন্ত্রীর কল না এলে আড্ডা রেখে নড়ে না। সে সূচক শব্দ করল। তীব্র না চাইলে এত বড় শহরে একটা মেয়েকে ও একা খুঁজবে কিভাবে? না আছে দলবল, না আছে ক্ষমতাধর বাপ। কিন্তু একটা বিষয় নিয়ে বিস্মিত সাফিন। গতকালের পর তো ধরেই নিয়েছিল তীব্র নিজ উদ্যোগে পুষ্পিতাকে খুঁজতে নামবে, নিজে না নামুক অন্তত কিছু একটা করবে এই নিয়ে। এখন তো রীতিমতো ধারণার পাশায় উল্টে গেল তার। মুশফিক ওর কালো মুখ লক্ষ্য করে বলল, আমাদের মন খারাপ করে লাভ নেই বুঝলি। বিট্টু যখন চায় না এসবে জড়াতে, তখন বাদ দে। আর ঠিকই তো, কাল যে এত কিছু করলো, ও সবই বা কজন করবে? মিরাজ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু ও কি ওসব রাহাতের জন্য করেছিল, নাকি অন্য কিছু? তোদের কি মনে হয়? বাকিরাও চিন্তায় পড়ল এবার। সত্যিই তো, তীব্রর ওসব করার কারণ কি শুধুই রাহাত? খোরশেদুল পরিশ্রান্ত ভঙ্গিতে বসার ঘরে কেদারায় বসলেন।
চোখ মুখে অপার ক্লান্তি। সবেমাত্র হাসপাতাল থেকে ফিরলেন, বিকেলে আবার অফিসে হাজিরা দিতে যেতে হবে। ওদিকে ক্যাটারিংয়ের বাকি টাকাও দেওয়া দরকার। কখন না কখন লোক পাঠায় তারা। এই বয়সে এত ছোটাছুটি শরীর আর সইছে না। গতকাল থেকে একটা না একটা বিপর্যয় নেমেই আসছে কাঁধে। সব তো ভালোই চলছিল, একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠান, পুষ্পিতার বিদায় হওয়া, মাঝখান থেকে ওই অভদ্রগুলো এসেই সব কেমন বালচাল করে দিয়েছে। কাল সবার সামনে মিথিলাকে রেখে চলে গিয়েছে পলাশ। প্রথমে তিনি ভেবেছিলেন রাগ করেছে, মাথা ঠান্ডা হলে নিজেই ফিরবে, কিন্তু সে ছেলে ফেরেনি, এমনকি ফোন অবধি ধরছে না। এদিকে সমস্ত বিল্ডিংয়ের লোকজন মিথিলাকে কটু কথা শোনাতে ব্যস্ত, দেখছেও বাঁকা তুচ্ছ চোখে। তার ওপর স্বামীর অমনভাবে রেখে যাওয়ায় হাসি ঠাট্টার সুবিধা হয়েছে ওনাদের। সালমা বেগমের প্রেসার হাই, ভোরের দিকে ওয়াশরুমে গিয়ে পা পিছলে পড়েছেন। অসাবধানতায় স্টিলের ট্যাপে মাথা ঠুকেছে, রীতিমতো গলগল করে রক্ত বের হয়েছে ক্ষত থেকে। বাড়িতে তখন অল্প কজন, সকলে দিশেহারা হয়ে ওনাকে নিয়ে হাসপাতালে ছুটেছেন। দুর্বল সালমা বেগম এখন ভর্তি সেখানে, স্যালাইন চলছে পটাপট। আলেয়া বানু, মহিদুল সাহেব সবাই ওখানেই আছে। খরশিদুলের সব কিছু কেমন বিষাক্ত লাগছে। মেয়ের বিয়ে হলো না 2 দিন, এর মধ্যে এরকম একটা জঘন্য কাণ্ড, তাও জামাইয়ের সামনে। অসভ্যগুলো যা তা শুনিয়ে গিয়েছে, মান ইজ্জত কিছুই অবশিষ্ট নেই। তিনি শোবার ঘরের বন্ধ দরজার দিক চাইলেন এক পল। মিথিলা স্বেচ্ছায় বন্দি সেথায়। ভোরবেলার এত চেঁচামেচিতেও একবার উকি অবধি দিল না। ভেতরে আবার কিছু উল্টাপাল্টা ঘটায়নি তো, যা সব কিছু সম্মুখীন হচ্ছে মেয়েটা। বিপন্ন হয়ে কিছু করে না বসে। খরশিদুলের বুক কাঁপে, মস্তিষ্কে শিরা লাফাতে ব্যস্ত এগোলেন ওই ঘরের দিক। রাহাত হাত মুখ ধুয়েছে কেবল, বাবার সাথে এসেছে বাড়িতে। আচমকা মনে পড়ল বারান্দার চারাগুলোতে 2 দিন পানি দেওয়া হয় না। পুষ্পিতা নিয়ম করে যত্ন নিত সেসবের। সে দ্রুত প্লাস্টিকের মগে পানি ভরল, দ্রুত ছুটল বসার ঘরের দিক। এসে দেখল 2 দিনেই কেমন নেতিয়ে পড়েছে পাতাগুলো। পুরনো সতেজ ভাবটা কম হবে না। তার ছোট আপু নেই যে, সে সযত্নে সবগুলোতে পানি ঢালে। আকস্মিক রাস্তা হতে উৎকট শব্দে হর্ন বাজলো গাড়ির, একেবারে জায়গায় বেশ কয়েকবার। না চাইতেও ছেলেটার মনোনিবেশ ঘুরে যায় সেদিকে। সহজভাবে চাইলেও উন্মুক্ত জিপে বসা তীব্রকে দেখতেই দৃষ্টিযুগল প্রকট হয়ে আসে। তীব্র হাত নাড়ল, ইশারায় নেমে আসতে বোঝালো ওকে। আর কে পায়। মগ গাছ পানি ফেলে রেখে দৌড় লাগালো রাহাত। ধূপধাপ আওয়াজে খরশিদুল ফিরে চাইলেন। ছেলের চপলতা দেখে শোধালেন, কোথায় যাচ্ছ? রাহাত বিলম্বহীন গড়গড় করে বলল, গাছে পানি দিতে গিয়ে মগটা নিচে পড়েছে আব্বু, নিয়ে আসি যাও। রাহাত বেরিয়ে গেল দৌড় খুলে। খরশিদুল এই সামান্য ব্যাপার নিয়ে ভাবলেন না, দুশ্চিন্তাগ্রস্ত মেজাজে নিজের কাজে এগোলেন। তীব্র জিপ দালানের একটু সামনে নিয়ে থামিয়েছে, যাতে হুট করে রাহাতের পরিবারের কেউ না দেখে ফেলে। দেখলে অবশ্য ওর কিছু হবে না, ছোট ছেলেটা ভুগবে। রাহাত যেন হাওয়ার বেগে এলো, গাড়ির কাছে এসে থামলো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি? তীব্র সিটের নিচ থেকে জলের বোতল নিয়ে এগিয়ে দেয়। রাহাত মাথা নাড়ল দুদিক, বোঝালো লাগবে না। সে রেখে দিল আগের স্থানে। রাহাত একই প্রশ্ন আবার করল, উত্তেজিত সে। ভাইয়া, আপনি এখন এখানে? তীব্র ভুরু উঁচিয়ে শোধালো। ছোট আপুকে ফেরত চায়? ক্ষুদ্র চেহারায় সবটুকু ঝলকে উঠল সবেগে। প্রত্যাশার কিরণপতি পড়তে ছড়ালো। বিদ্যুৎ গতিতে ঘাড় ঝাঁকালো রাহাত। চাই মানে? 100 বার চাই। তীব্র দরজা খুলে দিল, বসো। আপনি কি আপুর খোঁজ পেয়েছেন ভাইয়া? ভারী কণ্ঠে শান্ত উত্তর, ওঠো বলছি। বিভ্রান্ত রাহাত উঠে বসলো। তীব্র হুইল ঘোরাতে ঘোরাতে বলল, তোমার আপুর কলেজ চেনো? না। নাম জানো? হ্যাঁ। চলবে? রাহাত সারাটা পথ ছটপট করলো। ব্যগ্র চিত্রে বসে থাকা কঠিন। তীব্র কোথায় নিয়ে যাচ্ছে কিছু জানে না, শুধু চাইছে গেলেই যেন পুষ্পিতাকে পায়। অথচ তীব্র হতে সামান্য আওয়াজ নেই। একেবারে পুষ্পিতার কলেজের সামনে এসেই জিপ থামলো সে। নামলো, ওকে বলল, তুমি বসো, আমি আসছি। রাহাত অস্থির হয়ে বলল, আমি যাব না? না। তীব্র আশেপাশের দোকান দেখে বলল, কিছু খেতে চাইলে খেও, যে কোনো দোকানে আমার নাম বললেই হবে। আমি যাব আর আসব। রাহাতের নীরস বদন উজ্জ্বল হলো না, শুধু ঘাড় কাত করলো একটু। তীব্র কলেজের ভেতর পা বাড়ায়, প্রথমে দারোয়ানের সঙ্গে কথা বলে, মূল ভবনের দিক এগোয়। রাহাত কাতর চোখে চেয়ে থাকলো। ছোট্ট বক্ষ ভেদ করে ব্যথাতুর শ্বাস এলো। খুব ভোরবেলা বেরিয়েছিল মাকে নিয়ে।
তন্দ্রিত চেহারায় অশেষ শ্রান্তি, অথচ পুষ্পিতার খোঁজ পাবে শুনতেই সব কেমন এক ঝটকায় মুছে গিয়েছে। এখন ফিরে পাবে তো ছোট আপুকে, ওকে সাথে নিয়ে বাড়ি ফিরতে পারবে। গতকাল ওর ওপর দিয়ে কম ঝড় যায়নি। খোরশেদুল ঠিক বুঝেছিলেন ও এসবের পেছনে সে যে গিয়ে কথাগুলো তীব্রর কানে দিয়েছে, আর তাতে ক্রোধে আগুন হয়ে গায়ে হাত তুলতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন তিনি। আলেয়া বানো আটকেছেন ছেলেকে, নাতি তার বংশের প্রদীপ, তার চোখের মণি, কিন্তু মিথিলা রেহাই পেল না। বাইরের লোকজনের সামনে আলেয়া কুলু পেটে থাকলেও ঘরে ঢুকেই জবাব ছুটেছে তার। ছোট কণ্ঠে প্রতিটা কথায় ওকে খুঁচিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে যা নয় তা শুনিয়েছেন। মিথিলা তো আর পুষ্পিতার ন্যায় নরম সরম নয়। একে স্বামী ফোন ধরছে না, ব্লক করেছে নম্বর, দুইয়ে এসব। সে নিজেও তেলে বেগুনে জ্বলে উঠল, পাল্লা দিয়ে দাদির সঙ্গে তর্কে নামলো। কথা কাটাকাটির পর্যায়ে তখন তুঙ্গে। খোরশেদুল মেয়েকেও কিছু বলতে পারেননি, মাকেও না। তবে স্বস্তি পেয়েছিলেন সালমা ওষুধের প্রকোপে নিদ্রায় বিভোর থাকায়, না হলে কী যে হতো। ভোরে নোহাকে কল করে যখন কোনোভাবে পুষ্পিতার খোঁজ পেলেন না সালমা, আরও 4 গুণ ভেঙে পড়লেন। ফলস্বরূপ অমনভাবে পড়ে গিয়ে মাথা ফাটল। রাহাতের বিশ্বাস পুষ্পিতা ফিরলে এসব কিছু আবার ঠিক হয়ে যাবে, আগের মতো সব কিছু ভালো হবে। এক তুড়িতে মাও সুস্থ হয়ে উঠবেন। রাহাতের চিন্তার মধ্যে তীব্রকে দেখা যায়, আসছে সে। রাহাত ব্যাকুল চোখে তাকালো। তীব্র ওকে ওভাবেই ঠাঁই বসা দেখে বলল, কিছু খেলে না? রাহাতের ওতে কান নেই। বিক্ষিপ্ত অধীর প্রশ্ন ছুড়ল, আপুকে পেয়েছেন? আপু কি ভেতরে আছে? তীব্র বলল না। রাহাতের উতলা চোখ দুটো নিরাশায় নিভে গেল, নিস্পৃহ আওড়ালো। তাহলে? তীব্র জিপে উঠতে উঠতে বলল, ব্যবস্থা করেছি, যাতে তোমার আপু এখানে পা রাখলেও খবর আমার কানে চলে যায়। কিন্তু ছোট আপু এখানে এসে কি করবে ভাইয়া? ওর তো এখানকার পড়াশোনা শেষ। জানি, তাও আসবে। যদি না আসে? তীব্র ভুরু গুছিয়ে চাইল, কথাটা ফেলে দেওয়ার মতো মনে হয়নি। সত্যি তো, যে মেয়ের মাথায় অপর ছাদ আছে কিনা জানা নেই, সে কি আদৌ পড়াশোনার জন্য কাগজপত্র নিতে আসবে কলেজে? যদি না আসে, তবে যে সমস্ত পরিকল্পনাই মাটি। তীব্রর মুখের গুরুতর ভঙ্গি দেখে রাহাত যা বোঝার বুঝে নেয়। চাপা ক্রন্দনে ফিনফিনে ঠোঁট ভেঙে চুরে আসে। তীব্র ওকে শান্ত করতে বলল, কেঁদো না, তুমি না বড় হয়ে আমার মতো হবে। আমার মতো হতে গেলে কিন্তু কান্না ভুলে যেতে হবে রাহাত। কিন্তু ছোট আপু পাওয়া যাবে, নিশ্চিত থাকো। রাহাত অশ্রু মুছে বলল, সত্যি যাবে? তীব্র মাথা দোলালো, এক পেশে হাসলো একটু, পোড়া ঠোঁট কামড়ে ভাবল, তীব্র আজ অবধি যে কাজে হাত দিয়েছে তা বিফলে যায়নি। মেয়ে যেখানেই থাকুক, জমিনে বা পাতালে, খুঁজে আমি নেবই।